আমাদের দেশু 7 মানে বা দেশু যদি বলি চ্যালেঞ্জ থেকে যদি শুরু করি, তাহলে চ্যালেঞ্জে প্রথমবার হয়তো এই হলে বসেই সব দর্শকরা আমাদেরকে প্রথমবার দেখেছিল এবং আমাদের সাথে কানেক্ট করেছিল। আর আজকে আমরা যে কোনো জায়গায় করতে পারতাম, অফিস, হোটেল, যে কোনো জায়গায়। কিন্তু সিনেমা হলে করার পিছনে একটাই কারণ, এখান থেকে সবাই মানে স্টার তৈরি হয়। রোলিং সিক্যাম টলি অনলাইনে আগে যেন প্রশ্ন হয়ে যায়। হয়ে গেছে, এটা আমার ওদিকে হাইলাইট করছে, কোনো নাম নেওয়া যাবে না। ওকে, নমস্কার, আমরা লাইভ লাইভ তো নমস্কার টিম আমরা লাইভ, live? সে ইয়েস অর নো? লাইভ লাইভ লাইভ। ওকে, নমস্কার হ্যালো নমস্কার এভরিওয়ান। ওকে, তো প্রথমবার আমরা লাইভ, ফেসবুক লাইভ সরি, এসেছি। আমার আমার মনে হয় না কে 2010-11-তে এত অ্যাক্টিভ ছিল আর কি ফেসবুক লাইভ। আমাদের ছোটবেলায় এসব ছিলই না। আমরা ওই সঙ্গীত বাংলা দিয়ে চালিয়ে যেতাম আর কি, তার হ্যাঁ। বাইরে কোথাও কিছু করতেই হতো না মানে। বাট এনিওয়ে, আজকে ইটস এ ভেরি স্পেশাল ডে ফর অল অফ আস যারা দেশু 7-এর সঙ্গে যুক্ত আছে। শুধু আমরাই নই, আমাদের পুরো টিম, মানে ক্যামেরার ওই পারে, মানে আমি যদি মুখ দেখো, একটু আগেই বলছিল আর কি, ওদের এক্সাইটমেন্ট, ওদের ফেস দেখলে মনে হবে আরে বাপ রে বাপ, কি হচ্ছে, কি হতে চলেছে। বাট ইয়া, আমরা প্রচন্ড এক্সাইটেড আজকে, পুরো টিম। এবারে কেন আজকে আমরা এই জায়গাটা চুজ করলাম, কেন একটা সিনেমা হল, এখানে আমরা লাইভটা করছি, যেটা আমরা যে কোনো জায়গায় করতে পারতাম, অফিস, হোটেল, যে কোনো জায়গায়। কিন্তু সিনেমা হলে করার পিছনে একটাই কারণ, এখান থেকে সবাই মানে স্টার তৈরি হয়, অ্যাক্টর তৈরি হয়, এইচওডিসগুলো তৈরি হয়, ডিরেক্টর তৈরি হয়, ক্যামেরাম্যান তৈরি হয়, টিম, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। সবারই যাত্রা শুরু হয়। একটা সিনেমা হল, এখানকার অডিয়েন্স, এখানকার চিৎকার, এখানকার চেঁচামেচি, এখানকার হাততালি, এখানকার সিটি, এখানকার চোখের জল, এখানকার ভালো লাগা, ভালোবাসা, সমস্ত কিছু একটা সিনেমা হলেই তৈরি হয়। শুধু এটা এইচওডিস নয়, মানে টেকনিশিয়ানরাও যারা যখন যে ছবিতে কাজ করে তারা তাদের পরিবারকে নিয়ে আসে এখানে সিনেমা দেখানোর জন্য। তো এটা সেজন্যই এই জায়গাটা চুজ করা, যে যেখান থেকে দেশু তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের জুটি তৈরি হয়েছে, সেখান থেকে ফিরে যাওয়া, সেখানে ফিরে আসা, এবং সেই জন্য আজকে সিনেমা হলে আসা এবং আপনাদের সঙ্গে সোজাসুজি ফেসবুক লাইভে যাওয়া। বলো ম্যাডাম। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই আমাদের সবারই জন্য ভীষণ ইমোশনাল একটা স্পেস। কারণ এখানে আমাদের ডিরেক্ট দর্শকদের সাথে আমাদের সকলেই, যারা যারা আমরা কাজ করি একটা সিনেমার সাথে, তাদের সকলের একটা মেলবন্ধন বা একটা সম্পর্ক সৃষ্টি হয় ডে ওয়ান থেকে। মানে ধরো যদি আমাদের আমাদের দেশু 7 মানে বা দেশু যদি বলি চ্যালেঞ্জ থেকে যদি শুরু করি, তাহলে চ্যালেঞ্জে প্রথমবার হয়তো এই হলে বসেই সব দর্শকরা আমাদেরকে প্রথমবার দেখেছিল এবং আমাদের সাথে কানেক্ট করেছিল। আর আজকে আমরা দেশু 7 নিয়ে একটা ডেফিনেটলি যেটা বলেইছিলাম, দারুণ একটা কিছু অ্যানাউন্সমেন্ট আমরা ডেফিনেটলি করব। তার আগে অনেক গল্প, অনেক কিছু প্রশ্ন তোমাদের আছে, যেটা হ্যাঁ সোজা সুজি তোমাদেরকে বলবো না, কে উত্তর দেবো না। ইয়া মানে আজকে ফাঁকা হল, কিন্তু লড়াইটা কিসে জানো? লড়াইটা হচ্ছে এই হলটা যখন ভর্তি থাকে, যখন এত চিৎকার, চেঁচামেচি, ডান্স, মানে আমরা আমরা ওই সময়টা টাকাও ছোড়া হতো, একদম একদম। মানে তো সেই আমার আমার এখনো মনে আছে যে আমরা হল ভিজিট এইভাবে, এখন যেরকম হল ভিজিট হয় ঠিক সেরকম ভাবে আমরা হল ভিজিট করতে পারতাম না। আমাদেরকে ডিসগাইজ, মানে আমরা Correct, correct. লুকিয়ে লুকিয়ে আমরা সিনেমা হলে গিয়ে, যেহেতু আমরা নিউ কামার্স ছিলাম, আমাদের বলা হতো যে মানে অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখো, রিয়াকশন বুঝতে পারবে। Correct. এবং আমার মনে আছে চ্যালেঞ্জ, পরান যায়, সব আমরা একদম পিছনের সিটে বসে লুকিয়ে লুকিয়ে দর্শকদের সাথে দেখতাম এবং তাদের রিয়াকশন, একদম র রিয়াকশনস গুলো আমরা নিতাম। Correct, and it correct. was absolutely a different era and different I emotion. swear, I swear. Okay, ম্যাডাম, দেশু 7 হলো কি করে? তার আগে আমি বলি কি, দেশু 7 অনেকেই জানতো, হঠাৎ করে দেশু 7 আমাদের মধ্যে আবার তার আগে আমি প্রশ্ন করি, হ্যাঁ, যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো? তোমাকে কে বলেছে এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলতে হচ্ছে না, এটা সবাই জানে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট, এটা বলবো না, আমার একটা তুমি অনেকগুলো ছবি করছো, দারুণ দারুণ, তোমার ওয়েটিং রুমটাও, আগের দিন তোমাকে গল্পটা বলছিলে, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমারও এই বছর অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আছে, খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং টনিক টু,
বাট এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো কারণে, মানে তোমাকে হয়তো না, স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো, এটাও সত্যি। এমনি একদিন ভাবছিলাম, একদিন না মানে আমার টিম, আমার অফিস, সবাই চাইতো ওকে দেশু হোক আমার অফিসে 4-5 জনই কাজ করে আর কি, মানে তারাই পুরো মালিক প্রডিউসার, তারাই। এবং তারা অনেকদিন মধ্যে এটা হবে না, মানে এইটা হবে না, কিন্তু এমন কিছু ঘটলো কিছু দিনে, 4-5 দিন, মানে তখন মনে হলো কি যদি যদি কি বলবো, জিততেই হয় তো আমি ট্রোল হবো কি না, যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে। এবং সেই কারণে ইনফ্যাক্ট আমারও একটা প্রশ্ন আছে, আমি ওকে আমার মনে আছে কি 1 তারিখে আমার, যেহেতু আমি ইটস নট দ্যাট কে দেবের ক্যালেন্ডার, আমরা সবসময় এবারে যারা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন দেখবেন প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি কি ছবি আমি রিলিজ করব, কোন ডেটে রিলিজ করবো সেটা আমি অ্যানাউন্স করি। ইটস নট দ্যাট কে 2026টা স্পেশাল সেরকম না, আমি এটা প্রত্যেক 2025এও তাই করেছি। কিন্তু 2026-এ অনেকগুলো ঘটনা ঘটলো, কে রিলিজ নিয়ে কমিটি তৈরি হলো মুক্ত। তখন আমি মনে হলো কি এমন কিছু করতে চাই যেটা তোমার প্রশ্ন কিছু একটা করছিলে তুমি। আসছি, ওই প্রশ্নতেই আসছি। হুম। এই এমন কিছু করতে চাই যেটা যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না। এবং সেখান থেকে দেশু আছে, কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবারে আমার প্রশ্ন, ওকে আমি, আমার মনে হয় কি 31 ডিসেম্বর 31 ডিসেম্বরকে ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে। হুম। হ্যাঁ। এবং ও আমাকে 30 সেকেন্ডে, 1 সেকেন্ড বেশি না, হ্যালো শোনো আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না, বলো গল্প নেই, ডিরেক্টর আমি, বলো তুমি ভালো ডিরেক্টর তো, বলে আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো, বলে হ্যাঁ হয়তো করে নেবো, ঝোলাবো না তোমাকে। তো ঠিক আছে, আমাকে 1 সেকেন্ড দাও, অ্যান্ড তারপরে সে হ্যাঁ বলে। তো আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ডে হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, হুম অফারটা যখন এলো, হুম তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস হুম এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ, 1 গোল খেয়ে আছি, দেবো সব দেবো। সো এই আমরা সব আমরা এখন ব্যালেন্স কিন্তু হয়ে আমরা কিন্তু যাবো। সেম টিম এখন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ঠিক আছে। টিমে গোল করে দিলে তো আচ্ছা, হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে। সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, হুম তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। হুম হুম ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, হুম। সো না হয় ও, তুমি দেখেছো না? না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। কোন কোন যুদ্ধ হলো শুনি। কত যুদ্ধ, অনেক অনেক যুদ্ধ। যেমন? আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে, লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট, তবেই একটা আহ, দারুণ ইন্সপায়ারিং স্টোরি আমরা বলতে পারি। যেমন হুম ধরো, আহ, আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, হুম হুম হুম। তখন তখন এই অনেকেই লড়াইগুলো থেকে আমাদের যাবে। আমাদের কথা, কারেক্ট আমাদের কারেক্ট গল্প কারেক্ট হয়তো কারেক্ট কারেক্ট। সেই কাজই আমরা করে যেতে চাই। সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনেও। আমার একটা কথা মনে পড়ছে, মানে একটা জিনিস, তখন কোন ছবিতে ব্যান করা হয়েছিল না? আমাকে, আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। ও, আমার এখনো মনে আছে, আমরা একটা ছবি করছিলাম খোকা বাবু, তখন ওর সাথে কেউ কাজ করবে না বলেছিল। তো আমি আশুজির কাছে যাই, অশোক ধানুকাজি, হ্যাঁ, বলো ভাই মেরে কো পিকচার করনা है। কিন্তু হিরোইন শুভশ্রী, তো অশোকজি গিভ মি এ ব্ল্যাঙ্কেট কর, जो जिसको चाहिए लेना लो। তো আমার এখন মনে হচ্ছে কোনো ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না, কোনো মিউজিক ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না। তো তখন আমরা সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসি এবং আমরা ছবি করি খোকা বাবু। এবং শুধু খোকা বাবু নয়, খোকা 420। খোকা 420 করি, তারপর আমরা রোমিও করি। তো সেই লড়াইটা আমাদের, ঠিক আছে, এ জীবন লড়ে নিতে হবে। লড়ে নিতে হবে। না না, বাট আমি লড়াই যদি করতেই হয়, তখন তখন বয়সও অল্প ছিল, লড়াই যদি করতে হয় তো আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গিয়ে দেশের হয়ে লড়বো। আজকে যখন বয়স বাড়ছে, এক্সপিরিয়েন্স যখন বাড়ছে, তখন মনে হচ্ছে কি লড়াইটা তো নিজেদের লোকের সাথে করা যায় না। লড়াইটা কার জন্য করছে, কিসের জন্য করছে? একটা সিনেমাকে ভালো বানানোর জন্য, একটা দর্শক যে আস্তে আস্তে কমে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে আবার এরকম একটা সিনেমা হলকে ভর্তি করানোর জন্য। এই লড়াইটা না অন্যরকম লড়াই শুভশ্রী, মানে ছোটবেলায় কি হতো না, মানে ওই সময়কার 2009, 10, 11, 12, তখন মনে হচ্ছে এইটাই লড়াই, এইটাই জীবন, এইটা করলেই এই হবে। এখন মনে হচ্ছে না यार, ওইটা ওই সময়কার। এখনকার লড়াই হচ্ছে কি আগলে রাখা। লিডার কে? যে আহ, দুবেলা ভাতের জোগাড় করে দেয়, নয় কি দুবেলা ভাতকে বন্ধ করে দেয়। লিডার কে? যে একটা এক্সাম্পল সেট করে কিনা এইভাবেও কাজ করা যায়। তো আমার মনে হয় কি এইটাই চাই কি সবাই যেন সুস্থভাবে কাজ করুক, সবাই যেন ভালো থাকুক, এবং অ্যাট দ্য সেম টাইম সবাই যেন মন খুলে বেঁচে থাকতে পারুক, এটাই তো আচ্ছা, জীবন। এই কথাটা আমার মানে মনে পড়লো, মানে লিডারের কথাটা আমার মনে পড়লো যে
আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি, একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে। না না, সি আই থিঙ্ক কেন কাজ করতে দেয়া হচ্ছে না বা বহুত আমি সত্যিই জানি না। খুব ইনোসেন্ট তুমি। না বাট সি অনির্বাণ আমি জানি না অনির্বাণকে নিয়ে কি ঝামেলা বা কেন, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে একটা নিউজ দেখি অনির্বাণ, ফেক নিউজ, তখন হলো কেন কাজ করতে মানে আমি তখন থেকে ভাবিনি, কিন্তু তারপর থেকে ভাবতে শুরু করলাম। তারপরে আমি এটুকু বলতে চাই কি তার সঙ্গে একটা ফেডারেশনে একটা কিছু একটা ছোট একটা মন মালিন্য চলছে। আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে থাকুক, কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি হিরোই নেই, মানে আমি জিদ্দা বোম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ আবির পরমব্রত এরা সবাই চেষ্টা করছে, সবাইকে মানে আমরা সবাই চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। সেখান থেকে একটা হিরোকে ব্যান করা বা শ্যাডো ব্যান করা, তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমার যতটুকু মনে আছে মনে হয় কি অ্যাটলিস্ট ও হইচইতে ৩-৪টে সিরিজ করে নেয় আরকি। মানে একটা বছরের মধ্যে ৩৬৫ দিনের মধ্যে মিনিমাম ১০০ দিন তো কাজ করবেই। হুম। সেই ১০০ দিনে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আগের দিনই অনুরোধ করলাম বা ক্ষমা চাইলাম, ওর হয়ে ক্ষমা চাইলাম। যে যেটা বললাম লিডারের কাজ হচ্ছে কি যেটা মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে, নয় কি তার খাবারটা বন্ধ করে দেবে। আর একটা শিল্পীর কাছে আছে কি? তার সম্মান ছাড়া তার কাছে আছে কি? কারেক্ট। সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এইটা মানে এটা কেমন যেন শুনতে লাগছে জানো? মানে একটা সর্দারজিকে বলা হলো তার পাগড়ি খুলে পায়ে দিতে। একটা মুসলিম ভাই বা দাদাকে বলা হলো তার টুপি খুলে তার কারো পায়ে দিতে। কাউকে মানে একটা বামুনকে বলা হলো ঠাকুরের মাথার ফুল তার পায়ে দিতে। এটা কেন? আজকে আমার কারেক্ট। শিল্পীর কাছে তার সম্মানটা যদি চলে যায়, সে তো ন্যাংটো হয়ে যাবে। আর কারেক্ট। আমাদের মানে আমরা আমরা শুধুই কি কাকড়ার জাত? আমরা তো বিপ্লবী জাতও ছিলাম একটা সময়। আমাদের ভয়ে ব্রিটিশরা কলকাতা ছেড়ে দিল্লিতে রাজধানী করেছিল। আমরা হচ্ছি বাঙালি হচ্ছি ১ম বিপ্লবী যারা লড়াইয়ে নেমেছিল মানুষের সম্মান বাঁচানোর জন্য, মানুষকে আগলে রাখার জন্য। আমি আবার বলছি যে আমি দেশু 7 এর মধ্যে অনির্বাণকে কাল অবধি চাইছিলাম না। বাট আজকে আমি সত্যিই চাইছি কি অনির্বাণ কাজ করুক। আ আমি কি বলবো মানে এটা তো সত্যি মানে আমাদের রাজ্যটা তো পলিটিক্যাল স্টেট। কিন্তু তার মধ্যেও আমি কোনোদিন দেখিনি কোনো একটা নেতা এই দল থেকে ওই দল গেলে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইছে, না আমি আগের দলে ভুল করেছি। বা অন্য দল থেকে এই দলে এলে সে ভিডিও দিচ্ছে কি আমি ওই দলে ছিলাম বলে ভুল করেছি। এটা তো আমাদের কালচার তো না। আমার মনে হয় পলিটিক্যাল স্টেট তো অবশ্যই, তার সাথে সাথে আমাদের মানুষজন ভীষণ সফট, ভীষণ কালচারালি রিচ। কারেক্ট, 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 সেখানে কারেক্ট। ক্ষমা চাওয়া বা কাউকে বড় করা, কাউকে মানে এটা তো আমরা হুম, বিশ্বাস করে এসেছি ছোটর থেকেই, জন্মের পর থেকে, যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না। কারেক্ট, কারেক্ট। কাউকে কখনোই ছোট করে তুমি নিজে বড় হতে পারবে না বা অন্য কাউকেও বড় করতে পারবে না। সো সেখানে তো শিল্পীদের উম, মানে পজিশন সবসময় আমাদের বাংলাতে শিল্পী শুধু নয়, সব 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 এইটুকু তো একটা ইন্ডাস্ট্রি। মানে আমি চাই না আমার টেকনিশিয়ান ভাইদের কোনো সম্মান অসম্মান হোক। মানে আমি তাদের হয়ে লড়বো বা আমি এটাও চাই না কি কোনো শিল্পী মানে ১০ মাস ধরে একটা লোককে ব্যান করলে তারও তো সংসার চালাতে হবে ভাই, তারও তো খরচা চালাতে হবে। অ্যাবসলিউটলি। সে বেচারা ব্লগার হয়ে যাচ্ছে, কেউ গান গাইছে সেখানেও বন্ধ করা হচ্ছে। তো আমার মনে হয় কি আমার অনুরোধ আবার আমি ফেডারেশন এবং সমস্ত টেকনিশিয়ানদেরকে বলছি ১০ মাস হয়ে গেছে। আমার মনে হয় কি আ দেখো ইগো এমন একটা জিত না, যত বাড়াবে তত নিচের দিকে মানে ক্ষয়ে যাবে। মানে হিটলারও একটা সময় ভাবতো তিনি ভগবান। মানে কোথাও কি হয়ে গেল জানে না। তো আমি সবাইকে অনুরোধ করব সমস্ত পুরো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে আসুন সবাই একসাথে কাজ করি এবং যদি ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনির্বাণ বা যারা ব্যান্ড হয়ে আছে তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা একটা বাজে এক্সাম্পল সেট করছি। যেটা বুম্বাদার কোনো একটা এক্সাম্পল একটা ইন্টারভিউতে দেখছিলাম। সত্যিই বলেছে বুম্বাদাকে, আমরা আমাদের ভবিষ্যৎ পরের জন্মকে কি এক্সাম্পল দিয়ে যাচ্ছি? কি একটা অ্যাক্টর ব্যান ছিল। আর আর্টিস্ট গিল্ড কোনো মানে কোনো নেই। একটা অ্যাক্টরকে ব্যান করে দিল, আর্টিস্ট গিল্ড চুপ করেছে এটা দেখছে। একটা টেকনিশিয়ানকে অসম্মান করা হচ্ছে সেটা আমরা চুপ করে দিই। সেটাও অন্যায়। মানে আমার মনে হয় কি সবাই কাজ করার অধিকার আছে এবং আমাদের রাজ্যে সবাই যেহেতু সিএম থেকে আরম্ভ করে সবাই চায় কি সবাই কাজ করুক। এবারে রইল কথা কাজ করতে পারবে একদমই তাই, কি মানে পারবে না। আমি শুধু আজকে এইটুকু বলতে চাই আমাদের লাইফ থেকে বাংলার প্রত্যেকটা মানুষকে এবং বাইরে যারা আছে বাঙালিরা যারা বাংলা ছবি নিয়ে চর্চা রাখে আপনারা কি চাইছেন? কারণ আপনারা চাইলে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। ডু ইউ স্ট্যান্ড বাই আস? ডু ইউ স্ট্যান্ড উইথ অনির্বাণ? ডু ইউ স্ট্যান্ড উইথ দেব? শুভশ্রী? হ্যাঁ, মানে আমিও যেহেতু সুযোগ পেয়েছি, সবসময় হুম, আমরা সুযোগ পাই না। কারেক্ট। যেহেতু এই টপিকটা উঠেছে এবং আজকে আমরা লাইভে আছি, প্রচুর মানুষ হুম, আমাদেরকে দেখছে। সেই কারণে আমিও সত্যি হাত জোড় করে যারাই ব্যান করেছেন তাদেরকে বলতে চাই যে অনির্বাণদার মতো এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর, যে আমাদের ইন্ডাস্ট্রির
একজন গর্ব, আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কাছে অনির্বাণ আছে। কারেক্ট। তো তাকে না শুধু অনির্বাণ, আমাদের কাছে টেকনিশিয়ানস ওরকম প্রচুর আছে। প্রচুর মানে মানুষ বাঙালি যারা টেকনিশিয়ানরা বোম্বে থেকে ফাটিয়ে কাজ করছে, মানে ডিওপি বলো, এডিটর বলো, মানে না কি, প্রচুর মানে মানে বাঙালি তো মানে ফেমাস তাদের ট্যালেন্টের জন্য। একেবারেই তাই। তো যারা মানে কাজের থেকে বা বিরতি নিতে হয়েছে অনিচ্ছাকৃত হুম, ভাবে কারুর জন্য বা কোনো কিছু পরিস্থিতির জন্য, সেটার উপরে আমার মনে হয় উম, কাজ করা উচিত। সেটার জন্য correct, যারা যত বড় মাথারা আছে হুম, তাদের এটা এটা এই জটটা খোলা উচিত, এবার এটার শেষ হওয়া উচিত। কারেক্ট আছে, কারেক্ট কারেক্ট। ওকে, আমাদের অনেকগুলো প্রশ্ন এসছে। আমি চাইবো আমাদের টিম যারা ভুলে গেছে তাদেরকে প্রশ্ন করতে হবে। কাল থেকে তুমি তুমি ভিডিওতে অ্যানাউন্স করছো কি প্রশ্ন কারেক্ট। করা হবে, কে করবে? ভালো ঐশী, ভালো প্রশ্ন সিলেক্ট করেছো তো? তুই চাকরি ছেড়ে দিয়েছিস না? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুম। ডেসু 7 এর টাইটেল কি হতে চলেছে, কি রকমের ফ্লেভার থাকছে এই মুভিতে? দেশু একটু ঝাল, সেভেনের একটু নুন, একটু মিষ্টি, সব মশলাই ফ্লেভার থাকবে। মনে হচ্ছে কথা শুনে ওর বিয়ে হয়ে গেছে। ফ্লেভার মানে কি? জনার, জনরা। ফ্লেভার মানে তো খাবার। আমার মাথায় তো এটাই আসতোই না, একটু লঙ্কা দিতে হবে, একটু গুঁড়ো মশলা দিতে হবে। ফ্লেভার মানে তো খাবারের কথাই আমার মনে পড়ে। স্ট্রবেরি ফ্লেভার না ভ্যানিলা ফ্লেভার? তুমি এখনো রান্না করো? না, এখন আর রান্না করি না। বাহ বাহ বাহ, ঠিক আছে। এবারে আমি আমারটা বলি। আমি আগেও ইন্টারভিউতে বলেছিলাম, দেশু 6 যখন এসেছিল, ধূমকেতু যখন এসেছিল, ধূমকেতু আমাদের 10 বছর পুরনো ছবি ছিল। ইনফ্যাক্ট উই শট 2014-15 শুট 15 করেছিলাম, 15 হুম। শুট করেছিলাম। তখনকার দিনে পরিবেশ অন্যরকম ছিল। মানে আজকেও আমার সঙ্গে আছো, আমার এখনো মনে আছে কি আমরা শুটিং করছিলাম, ও কমার্শিয়াল ছবি বলেছিল কি আমরা কবে কমার্শিয়াল ছবি করব। তখন আমি বলেছিলাম তখন এইটাই কমার্শিয়াল ছবি। কিন্তু হ্যাঁ, আমরা যখন ধূমকেতু রিলিজ করেছি একটা মিক্স রিঅ্যাকশন এসেছিল। হুম। কেউ আমাদেরকে মানে মানে হয় আমরা না? ফিডব্যাক পেয়েছিলাম হ্যাঁ। প্রচুর মানুষের, বা যখন দেখতে গেছিল প্রচুর মানুষের খুব ভালো লেগেছে ছবিটা। হুম, কিন্তু ডেফিনেটলি যেহেতু আমরা এমন একটা ফিল্ডে কাজ করি, আমাদের কাছে ফিডব্যাকস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুড হুম, ব্যাড যেটাই হোক। তো যে ফিডব্যাকটা আমাদের কাছে এসেছিল যে অনেকে এটা এক্সপেক্ট করে গেছিল যে শুধু দেশুর হুম, একটা লাভ স্টোরি লাভ দেখতে স্টোরি যাব, দেখবে। হুম। সেটা কোথাও মিসিং ছিল। তো সেটা ডেফিনেটলি আমাদের মাথায়। মাথায় ছিল, আছে এবং থাকবে। অফকোর্স দেশু 7 উইল বি আ রোমান্টিক অ্যাকশন, রিভেঞ্জ, থ্রিলার বলতে পারি। উই আর ওয়ার্কিং ইন প্রসেস। কারণ দেশু 7 এর জন্য উই হ্যাভ আ রাইটার্স রুম। মানে আমরা ৮-১০ জনের টিম তৈরি করেছি যে স্ক্রিপ্টটা লিখছে, এবং এইটুকু বলতে পারি দেবের জীবনে আমরা যেহেতু আমার ৫০টা ছবি হয়ে গেছে, 50 ফিল্মস, তো আমি চাইছি কি এমন কিছু করে রাখতে চাই, মানুষকে ঠকাতে চাইছি না। আমরা বেসিক্যালি দেশু নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছে, যেই ভালোবাসা আমরা পাচ্ছি, যেভাবে মানুষ মানে আগের দিনই মানে আমরা ধূমকেতু ভেরি গুড, ভেরি গুড বেটা, ভেরি গুড। ইমার্জেন্সি ডাকতে হচ্ছে। হ্যাঁ। তো যেই মানুষের চিৎকার, মানুষের চোখের জল, মানে ফ্যান্সদের, সেটা আমাদের আর মাথায় এখনো আছে। যবে থেকে আমরা অ্যানাউন্স করেছি হুম, তবে থেকে যে উন্মাদনা মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা ব্লেসিংস তোমাদের সবারই। এবং অফকোর্স তোমাদের এই অনুভূতিগুলো বা তোমাদের এই রিয়াকশনস গুলো আমাদের মাথায় আছে। আমাদের আমরাও তোমাদের কাছে এটা জানতে চাই যে কি রূপে ধরা দিলে তোমরা সব থেকে বেশি ভালোবাসবে আমাদেরকে। কারেক্ট। আর রইল কথা টাইটেল অনেকগুলো এসছে মাথায়, কিন্তু আই এম নট হ্যাপি উইথ দ্য টাইটেল। টাইটেলটার জন্য আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে। আপাতত দেশু 7 বলেই আমরা এটা টাইটেল দিয়ে রেখেছি। বাট আমার মনে হয় কি পয়লা বৈশাখ আগেন উইল কাম ব্যাক, যদি সব ঠিকঠাক থাকে, কারণ তখন অনেক কিছু চলবে আরকি। তো আমরা আবার লাইভে এসে তখন আমরা টাইটেল এবং পুরো কাস্টিংটা আবার ফেসবুক লাইভে এসে বলে দেবো। নেক্সট কোয়েশ্চেন। তোমাদের একসাথে করা কোন মুভি আর কোন মুভির সিন তোমাদের সবচেয়ে বেশি প্রিয়? সিনের কথা তো মনে নেই। 14 বছর আগে করেছি। হ্যাঁ। কিন্তু আজকে মানে যেটা ওর সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল কি প্রত্যেকদিন আমাদের গানগুলো মালারে রিলস হচ্ছে, ইনফ্যাক্ট আমি যখন আমি বলতে পারি একটা ছবির কথা, সরি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে পরাণ যায় জ্বলিয়ারে। ওয়াই? বিকজ তখন দাঁড়িয়ে আমার মনে হয় আমরা 70 ডেজ শুট করেছিলাম। কারেক্ট, আমরা 25 ডেজ মালয়েশিয়াতে শুট করেছিলাম, বাকিটা আমরা ইন্ডিয়াতে শুট করেছিলাম। তো অতদিন না আমরা, আর অত বড় কাস্টিং এখনো মনে ছিল, আছে, ওয়াও, অত বড় কাস্টিং ছিল, আহ, সবাই না একটা ফ্যামিলির মতো হয়ে কারেক্ট গেছিলাম। কারেক্ট কারেক্ট। সো ইট ওয়াজ, মানে আমার মনে আছে, এখনো অবধি আমার মনে আছে লাস্ট ডে সবাই আমরা কান্নাকাটি করছিলাম লিটারেলি। সো পরাণ যায় জ্বলিয়ারে আমি সিলেক্ট করব। আমার কি আছে আমাদের কাছে, আমার মনে হয় কি খোকা বাবু, কারণ খোকা বাবু চ্যালেঞ্জটা আমার কাছে অনেক বেশি ছিল। কারণ
প্রডিউসার না পাওয়া থেকে কোনো ডিরেক্টর না বলা, সবাই বড় বড় ডিরেক্টর যাদের সঙ্গে তার প্রথম ছবি আমি পাঠ করেছি, আহ, নাম নিতে চাইছি না, কাউকে ছোট বড় করতে চাইছি না। ইনফ্যাক্ট মিউজিক ডিরেক্টর, বড় বড় মিউজিক ডিরেক্টর তখন না বলে দিয়েছিল। তো পুরো নতুন টিমকে নিয়ে, একটা সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরকে নিয়ে, একজন প্রডিউসার, এসকে মুভিজ, পুরোটা সাপোর্ট করা, এবং এই যে একটা ছবি, তার আগে অব্দি আমি শুধু অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করতাম, মানে হয় না কি কল টাইমে গিয়া কল টাইম সে আ গিয়া, কে কি ওই করছে, ছবিটা থেকে অ্যাকচুয়ালি তোমার মানে প্রোডিউসার মেন্টালিটিটা মেবি স্টার্ট, মেবি তো আমার মনে হয় ওই মিউজিকে বসা, I মিউজিকে also বসা, remember. হ্যাঁ। তো আমার মনে হয় কি ওই ছবিটা আমাকে, আজকে আমি যাই আছি না কেন, ওই ছবিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু, মানে কতটা ট্রাস্ট বন্ধুদের উপরে করা যায়, কতটা কি। তো আমার মনে হয় কি, যদি সিনকে বাদ দিয়ে যে ছবি হিসেবে বলি, খোকাবাবু, কারণ তার পিছনে আমার লড়াইটা অনেক বেশি ছিল। আমার এখনো মনে আছে, আমি সিএম এসেছিল আমাদের প্রিভিউ করতে SRFTI এসআরএফটিআই তে। তো সেটাও একটা প্রসেস ছিল কি ভাই, আমাকে এখন প্রচুর কথা বললে, এমনি আমি ইমোশনাল নেক্সট ফুল আছি। নেক্সট নেক্সট খোকাবু তোমাদের একে অপরের কোন হ্যাবিট যেটা এখনো তোমাদের মুখে হাসি এনে দেয়? ওর হাসি হাসি এবং রাগও, কার? রাগও হয় কখনো কখনো হাসিটা শুনলে। হ্যাঁ, রাগও হয়। ওকে থামানো যায় না, যেত না বললেও খুব ভুলভাল হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, প্লিজ প্লিজ প্লিজ। আমরা যে র্যাপের মধ্যে না অনেক কিছু ঝামেলা হয়ে যাবে, আমরা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, কেন প্রশ্নগুলো খুব পার্সোনাল আসছে, তো উত্তর আমাদেরকে ওরকম ভাবে দিতে হচ্ছে, কিন্তু এটুকু বলতে চাই কি, এরপরে না, মানে এই ইন্টারভিউটা যখন শেষ হবে বা লাইভটা যখন শেষ হবে, তো আমি দয়া করে, আমি আর শুভশ্রী এটুকু অনুরোধ করতে চাই কি, পার্সোনাল অ্যাটাক করবেন না। কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফটা ভালো আছি বলেই আজকে আমরা এই জায়গায় বসে আছি, বা সুস্থভাবে আমরা কাজ করার দিকে এগোচ্ছি। আমি জানি সবাই চাই কি দেব শুভশ্রী, কেউ বলছে বিয়ে করুক, কেউ বলছে এ হোক, ভালোবাসা হোক, অমুক হোক, তবুক হোক। ধূমকেতুর সময় আমরা সত্যি কিছু বলিনি, সেটা আমার অন্যায়। কে না, অন্যায় নয়, আমি সরি আবার ইন্টারাপ্ট করছি। আমরা এই কারণেই এই কথাটা তুলছি, কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে পিপল উইল বি মোর সেন্সিটিভ অ্যাবাউট দিস, সেন্সিবল অ্যাবাউট দিস, কিন্তু যখন এই রিয়াকশনটা আমরা পাচ্ছি না, তাই জন্য এটা নিয়ে কথা বলতে আমরা Correct. বাধ্য হচ্ছি। এবং এটা ক্লিয়ার করে দিতে চাই আমরা দুজনেই, সেটা হচ্ছে যে পাস্টে যাই ছিল, কখনোই কেউই আমরা আমাদের জীবনে পাস্ট নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা সবাই জীবনে আহ, এগিয়ে যেতে চাই, এবং এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং কোথাও গিয়ে তাই আমরা অনেকটা এগিয়ে গেছি বলেই আজকে প্রফেশনালি আবার আমরা একসাথে কাজ করতে পারছি, উইথ দ্য সাপোর্ট অফ আওয়ার পার্টনার্স, কারেক্ট। উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্লিজ আমাদের পার্টনার্সকে কেউ কোনোভাবে, আমি এটা বলছি না যে ওদের খুব একটা কারুরই খুব একটা ইয়ে হয়, না, মানে বাট আমার এফেক্ট লাগে, করে, আমার বাট লাগে হ্যাঁ honestly। এক্স্যাক্টলি না, আমাদের অবশ্যই খারাপ আমাদের লাগে। দায়িত্ব তো আমাদের, কারণ তাদের সম্মানটাও তাদের আমাদের সম্মান, রেসপেক্টটা আমাদের হাতে। আমাদের রেসপেক্ট, মানে কোথাও যেন আমার মনে হয় রাজের রেসপেক্টও আমার রেসপেক্ট, আর রেসপেক্ট রুপিনির রেসপেক্ট অফকোর্স আমরা আমাদের রেসপেক্ট। মানে আমি রিয়েলি থ্যাঙ্কস জানাতে চাই রুপিনি এবং রাজকে, যারা আমিও। আমাদেরকে সাপোর্ট করেছে বলেই আজকে আমরা এখানে বসে আছি। তো প্লিজ হাত জোর করে প্লিজ এমন কিছু মন্তব্য রাখবেন না যেখানে সত্যি আমাদের মনে হবে কি আমরাই, মানে আমাদের সামনে আমাদের পার্টনারকে অপমান করা হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমি জানি সোশ্যাল মিডিয়া কারো কন্ট্রোল নেই, যে যা ইচ্ছা লিখতে পারে, কিন্তু লেখার মধ্যেও যদি এইটুকু যদি বুঝতে পারেন যে আমাদের প্রচেষ্টা বাংলা ছবির দর্শককে, যারা দেশু সেভেনকে বানিয়েছে, এবং আজকে যেইভাবে বাংলা ছবি অবস্থা, তাদের সেটাই ঘুরিয়ে আনার প্রচেষ্টা আমাদের, এইটুকু যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন মানে কি আমরা 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 এটাই চাইবো যে আমাদেরকে যতটা রেসপেক্ট দেওয়া হচ্ছে তার থেকেও বেশি রেসপেক্ট আমাদের পার্টনারকে দেওয়া হোক। থ্যাংক ইউ। Next question. মুভিং যদি কোনো গানের শুট তোমরা রিলিভ করতে পারো তাহলে কোন গানটা? আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি এখন কিছু বলতে চাইছি না, আমি ওকে হুম। বলেছি আগের দিন। দেশু সেভেনে উই উইল মেক সামথিং বেটার, না নট সো বেটার সেটা আমি জানি না, কারণ সবসময় প্রডিউসার পার্সপেক্টিভ অ্যাক্টরদের মনে হয় সব কাজটাই ভালো, সব কাজই ভালো হয়, কিন্তু এটুকু প্রচেষ্টা, যেহেতু আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের গানগুলো ওভার দ্য ইয়ার্স খুব ভালো হয়েছে, তো আমার প্রচেষ্টাকে আমি যা কাজ করেছি লাস্ট 3-4 বছরে, দেশুর গানগুলো তার থেকে ভালো হবে। তার জন্য আমার যারা মিউজিক ডিরেক্টর, তাদেরকে প্রচুর খাটতে হবে, এবং আই এম শিওর তারা বেস্ট টিম, দে আর দ্য বেস্ট টিম, দে উইল গিভ মি দ্য বেস্ট অডিও, আই এম শিওর মাই কোরিওগ্রাফার্স আর অলসো রেডি, দে উইল মেক শিওর দ্যাট আমাদেরকে যেভাবে আগে দেখানো হয়েছে তার থেকে 100 গুণ ভালো দেখানো হবে। নেক্সট। সেটা কে বেশি পাংচুয়াল, কার বেশি মেকআপ কল লাগে? 14 বছর আগেও কি আমরা পাঞ্চুয়ালই ছিলাম। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি স্কুলিংটা ভীষণ
হ্যাঁ টাফ রাইট স্কুলিং রাইট ছিল। রাইট রাইট অ্যাবসলিউটলি সো এখন আমি বরঞ্চ মানে আমি কাউকে খারাপ বলছি না, এখন অনেকটা ওয়ার্কিং সিস্টেমটা অনেকটা চেঞ্জ। বাট আমরা যে স্কুলিং এর মধ্যে বড় হয়েছি না, ধরো রবি কিনাগি থেকে শুরু করে সেখানে না মানে আমাদের কল টাইমের 10 মিনিট আগে পৌঁছে যেতে হতো। সো সেটা কোথাও কন্টিনিউ হয়ে গেছে, বিকজ উই বিলিভ, তাই জন্য এখন তো আমরা নেট এত বছর আমরাই হুম মানে আমরা টিকে আছি। সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কথা এখন তো অনেক কিছু লাক্সারি চলে এসেছে, তোমার কাছে মেকআপ রুম, হোটেলে রুম মেকআপ পেয়ে যাচ্ছ, ভ্যান। মেকআপ ভ্যান, হোটেলে রুম পেয়ে যাচ্ছ শুটিং এর সময়। আগে আমরা রাস্তায় একটা টেন্টও থাকতো না, নিজেরা নিজেদের ছাতা ধরে রাখতাম, সেটাই হতো। মানে একটা ছাতার তলায় আমি টোটাদা বাংলোর সময় বা জঙ্গলে। জঙ্গলে বসে আছি, বিশ্বজিৎ দা আমাদের চ্যালেঞ্জের হোক বা পরাঞ্জয় জলিয়া হোক, আমরা সব, আমার এখনো মনে আছে তখন একটা বড় ফ্যান, ঢাকের তালে গানটা শুটের সময় মনে আছে কি গরম। ঢাকের তালে কি বলছো, মালয়েশিয়াতে ইট ওরে ওয়াজ বাপ রে 55। বাপ, আমরা একটা পাখার তলায় আমরা সবাই গিয়ে বসে থাকবো, 2 মিনিট করে বিশ্বজিৎদা বসবে, তারপরে বাকি আর্টিস্ট হবে, তারপরে আমরা গিয়ে বসবো। তো ওই একটা পাখার মধ্যে পুরো ওই গানে যত আর্টিস্ট আছে সবাই বসে আছে। তো ওই লাইফটা লিড করে না, মানে ওই এখন স্কুলিংটা না, মেকআপ ভ্যান না হলে হবে না, এখন তো এসি, ফ্লোরের মধ্যে এসি চলে এসছে, আলাদা করে এসি ভাড়া করে নিয়ে আসে। তো আই থিঙ্ক ওটা টাইম উইথ টেকনোলজি আসবে, প্রডিউসারের খরচা বাড়বে, সেটা নর্মাল, নিউ নর্মাল। নেক্সট কোশ্চেন। তোমরা যদি অ্যাক্টর না হতে তাহলে সেকেন্ড প্রফেশন কি হতো তোমার? ভাবিনি, বোকা বোকা প্রশ্ন না। হ্যাঁ ভাবিনি, হ্যাঁ বোকা। নেক্সট, যে করেছে সে বোকা হুম। শুধু। তো হাসিতে ওর মানেটা চেঞ্জ করে দিল। সো অন দ্য লাস্ট কোয়েশ্চেন, 7th কোয়েশ্চেন, হ্যাঁ ফ্যান্সরা কি দেসুর আরো মুভি এক্সপেক্ট করতে পারে ইন ফিউচার? অ্যাবসলিউটলি, যদি দেশু 7 চলে তো ডেফিনেটলি উই উইল ওয়ার্ক ইট আউট। ওকে, আর একটা কি ছিল না একটা তোদের? ট্রু অর ফলস ছিল না? হ্যাঁ, ফলস আছে একটা। হ্যাঁ। বল, লজ্জা পেয়ে যাচ্ছি নিজে। তো ট্রু অ্যান্ড ফলস আর একটু বলে দিও কেন ওটা, মানে রিজন। না, আমরা শুধু ট্রু ফলস বলবো। যদি কোশ্চেনটা ইন্টারেস্টিং হয় তাহলে আমার মানেটা হ্যাঁ। বোঝাবো, নাহলে বোঝাবো না। এখন অভিমান আছে বাট প্রফেশনাল বলে একসাথে কাজ করছি। ফলস। স্ক্রিপ্ট ঠিকঠাক। ওই উত্তর দেবো, আমি দেবো না তো। ওর তো আমার উত্তর হতে পারে না, আমার উত্তর হতে পারে তো। ওকে, ফলস ফলস। স্ক্রিপ্ট ঠিকঠাক হলেও দেসু একসাথে থাকলেই ব্লকবাস্টার হয়ে যাবে সিনেমা। ফলস। এটা কেন বলতে চাই, হুম। সি কি হয়, আমরা প্রবলি আর সেলিব্রেটেড ডিউটি, তার মানে এটা নাকি আমরা যা কাজ করবো সেটাই হিট হবে। সি দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন রিয়ালিটি অ্যান্ড একটা ড্রিম ওয়ার্ল্ড। আমরা একটা ড্রিম ওয়ার্ল্ডে বাস করছি, যেখানে স্বপ্ন দেখে আমাদেরকে নিয়ে, আমাকে আর শুভশ্রীকে নিয়ে, কিন্তু রিয়ালিটি হচ্ছে কি আমাদেরকে পারফর্ম করতে হবে, আমাদের ছবিকে পারফর্ম করতে হবে, আমার যিনি ডিরেক্টর তাকে পারফর্ম করতে হবে। মানে ইটস নট ইজি। মানে আমি যে আজকে বসে আছি, যবে থেকে আমি অ্যানাউন্স করেছি, আমরা অ্যানাউন্স করেছি 1 তারিখ বা 2 তারিখ আমরা অ্যানাউন্স করেছি, তবে থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে, কি যেই প্রেশারটা আমি নিই, ইটস এ প্রেশার, গল্পটা কি হবে? গল্পটা কত ভালো হবে, গল্পের একটা স্ট্রাকচার তো মাথায় আছে আমার, উই আর ওয়ার্কিং অন ইট, বাট এই যে কত বড় প্রেশার, আমার মনে হয় কি সেটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না, কি কিভাবে ভালো করবো। মানে মানুষ যখন পৌঁছবে হলে, মানুষ যেন বলে কি ওয়াও, মানে যে 5 বছরের বাচ্চা হোক, 10 বছরের হোক, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, মানে অফিস গোয়িং বা সিনিয়র সিটিজেন, তারা যেন প্রত্যেকেই বলে কি না, এভাবেও ফিরে আসা যায়, বা এইটাই তো আমরা চাইছিলাম, বা এই রকম ছবি হলেও মন্দ না। তো এই যে কত বড় প্রেশার, সেটা আমি কোনোদিনও বলে বোঝাতে পারবো না। তো একটু প্রার্থনা করবেন যেন আমরা যেটা চিন্তা ভাবনা করছি না পজিটিভ ওয়ে, সেটা যেন আমরা এক্সিকিউট করতে পারি। তোমরা দুজন দুজনের সাকসেস নিয়ে খুব জেলাস। ফলস। আমি কি সাকসেসফুল তো জেলাস করব? আমি তো এখনো স্ট্রাগল করে যাচ্ছি, প্রত্যেক দিন স্ট্রাগল করছি, প্রত্যেক দিন একটা নতুন লড়াই, প্রত্যেক দিন একটা নতুন অধ্যায়। আমার মনে হয় সাকসেসফুল এমন একটা শব্দ না, সেটা যখন আমি রিটায়ার করবো তখন আমি ভাবতে পারবো যে আমি কি সাকসেসফুল না। আপাতত স্ট্রাগল করে যাচ্ছি, বাট এই প্রসেসটাও খারাপ না। বাট আমার মনে হয় এটা ফলস, আর আমি বিলিভ করি সাকসেস ইজ আ স্টেট অফ মাইন্ড। সো এত ইংলিশ শিখে যাচ্ছ কি করে? মানে এটা একটা সাইকোলজি। বাহ বাহ, ম্যাডাম ইংলিশ। আমরা অফ রেগে ক্যামেরা যাচ্ছ না তো? না না না। হ্যাঁ, তাহলে বোঝা গেল আবার একটা লাইভ করছো তুমি, তারপরে দেখা গেল। চলো বলো বলো। বল ভাই বল। আমরা অফ ক্যামেরা অত ভালো বন্ধু না। ট্রু। ট্রু। ওই রিলস গুলো হয় না, যেগুলো হয়
কাপলস গুলো দেখায় কি ইউনো সামনে ক্যামেরার সামনে ভালো আর ক্যামেরার পিছনে চুল ছেঁড়াছেড়ি করছে ওই জায়গায় পৌঁছইনি আমরা বাট না ওই জায়গায় আর পৌঁছাবো না। সি আই টেল ইউ ভেরি অনেস্টলি স্পিকিং আমরা না খুব বন্ধু কথাটা অ্যাকচুয়ালি খুব হেভি, হ্যাঁ মানে রিলেশনশিপটা খুব হেভি। একটা শব্দ আছে মানে মিউচুয়াল রেসপেক্ট একটা শব্দ আছে আমার কোথাও যেন হয় না এই আমাদের মধ্যে যতই যাই হোক মন মান্য হোক বা ইউনো হয়তো কিছু জিনিস ওর খারাপ লাগতে পারে আর কিছু জিনিস আমার খারাপ লাগতে পারে বাট মিউচুয়াল রেসপেক্টটা কোথাও হারায়নি কোনোদিনও হারায়নি সেটা হারাবেও না বলে আমার মনে হয় অ্যাবসলিউটলি। হুম। পারমিশন নিচ্ছিস ওকে দেশু 7 প্রিয়তে আসছে, ওই টাইমে অন্য কোনো ছবি না আসলেই বেটার। না আই ডোন্ট বিলিভ ইট কারণ আমার মনে হয় কি সি আই টেল ইউ ওয়ান থিং যেটা নিয়ে আমার স্ক্রিনিং কমিটিতেও যাকে শব্দগুলো ব্যবহার না করে সি একটা একটা গলিতে একটা দোকান থাকা বা একটা রেস্টুরেন্ট থাকলে কম ফুটফল হবে কিন্তু ওই গলিতে 10টা যদি রেস্টুরেন্ট থাকে সেইখানে দেখবে একটা মেলাই লেগে যায় কে কখন এই দোকান দিয়ে খাচ্ছে কখন ওই দোকান দিয়ে খাচ্ছে আর আমার মনে হয় কি সবারই প্রডিউসার হ্যাজ দ্য রাইট টু চুজ দ্য ডেট প্রডিউসার যে টাকা ইনভেস্ট করবে যে স্ক্রিপ্ট নিয়ে আসবে যে অ্যাক্টরদেরকে কনভিন্স করবে 3 মাস 4 মাস ধরে শুটিং করবে he has the right to choose the date or she is the producer she has the right to choose the date সেইখানে পুজোতে কে আসবে না আমার মনে হয় এটা পুরোপুরি প্রডিউসার্স অ্যান্ড দ্য অ্যাক্টরদের উপরে ছেড়ে দেওয়া উচিত পুরো পুরো বছরই। হ্যাঁ অ্যান্ড এক্সিবিউটার্স ফর দ্যাট ম্যাটার এক্সিবিউটার এবং তাদের ডিস্ট্রিবিউটার উপরে ছেড়ে দেওয়া উচিত দেশু 7 মানে বাংলা জুটির একটা মনোপলি, সেইটা ছিল, আছে, থাকবে। না না Monopoly না না, না it's না nostalgia. নস্টালজিয়া অ্যাকচুয়ালি Yeah, ভালো it's ইংলিশ বলতে false. শিখে গেছে মেয়েটা হুম। নস্টালজিয়া It's nostalgia, not monopoly. It's a very bad word. খুব বলো তোমার কিছু আলাদা কিছু বলা আছে ওরা ফেল করে গেছে আর কিছু প্রশ্ন নেই ওদের না, কাছে। আর তো 7টা করেই প্রশ্ন। আমার মনে হয় হুম। দারুণ প্রশ্ন বেঁচেছে ওরা। I আধ think ঘন্টা এটা হয়ে ওদেরই গেছে। প্রশ্ন। টাইম টু সে গুড বাই কিন্তু গুড বাই কি? হ্যাঁ, মেন জিনিসটা যেটা আমি Main- প্রমিস করেছি সেটা করো। কারেক্ট যেটা আজ পর্যন্ত কখনো কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে হয়নি। কারেক্ট যেটার জন্য আজকে এই লাইভটা আসা সেলিব্রেশন এটা শুধু দেশু 7 সেলিব্রেশন নয় এটা বাংলা ছবির সেলিব্রেশন এটা বাংলা অডিয়েন্সের সেলিব্রেশন এটা বাংলা ইন্ডাস্ট্রি একটা সেলিব্রেশন আমরা আমার চেষ্টা কে যেভাবে ওয়ার্ল্ড কাপের টিকিট 1 বছর আগে বিক্রি হয় সেটা ফুটবল হোক ক্রিকেট হোক বড় বড় কনসার্ট বড় বড় ইভেন্টের টিকিট 1 বছর আগে বিক্রি হয় আমাদের চেষ্টা কে বাংলা ছবি এটা করতে পারে তো এই প্রথমবার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা আমরা যা লোকাল পারমিশন নিতে হয় সেগুলো নিয়েই বলছি এই প্রথমবার ফার্স্ট ডে ফার্স্ট শো সেটা ইভেন্টে কনভার্ট হবে এবং তার টিকিট 10 মাস আগে অ্যাডভান্স বুকিংয়ে যাবে মানে সেটা আজ থেকে একটা জোরে হাততালি এটার জন্য প্লিজ সবাই এভরিবডি। দেশু 7 এর ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট আজকে দুপুর 3টে থেকে বুক মাই শোতে পেয়ে যাবেন আপনারা অনলি ওয়ান শো যেহেতু আমরা 20 ইয়ার্স কমপ্লিট হচ্ছে তো উই হ্যাভ সিলেক্টেড 20 হলস এটা ফার্স্ট ফেজ কিন্তু অ্যান্ড ইটস আ ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট মানে এই উন্মাদনা এই ভালোবাসা এইটা আমার মনে হয় এটা বাংলা ছবির সেলিব্রেশনের জন্য খুব ইম্পর্টেন্ট কে এই ইন্ডিয়ার মধ্যে কে আমরাও আছি বিভিন্ন ইন্ডাস্ট্রি সেটা ন্যাশনাল হোক রিজনাল হোক সমস্ত ইন্ডাস্ট্রির মধ্যে এরকম কোনো এক্সাম্পল নেই সো উই ওয়ান্ট টু গেট অ্যান এক্সাম্পল অ্যান্ড যেইভাবে সেলিব্রেশন হচ্ছে দেশু 7কে নিয়ে তো আমি ভাবলাম এই সেলিব্রেশনটাকে একটু আরও বড় করে নিই এবং শুধু ইটস অ্যান ইভেন্ট বেসিক্যালি ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের মতন এবং উই উইল মেক শিওর যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স উইল মেক শিওর দ্যাট কে এভরি সিট মানে উই হ্যাভ এ লিমিটেড ক্যাপাসিটি কত ক্যাপাসিটি বাবাই ক্যাপাসিটি কত হ্যাঁ তো ফার্স্ট 2000 টিকিটস যেটা আজকে 3টের সময় শুরু হয়ে যাবে বুক মাই শোতে উইল মেক শিওর এভরি সিট যে 10 মাস ধরে ওয়েট করবে এভরি সিট উইল হ্যাভ সামথিং ইউনিক মানে আমরা চেষ্টা করবো কিছু একটা অনেক কিছু আছে ইউনিক এক্সপেরিয়েন্স তাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার। হলে ঢুকবেন এবং সেই এক্সপিরিয়েন্সটা ফিল করবেন এবং তার জন্য আমরা গোল্ড টিকিট স্পেশালি কিউরেটেড ফর এভরি টিকিট will be a গোল্ড টিকিট হোল্ডার মানে
আপনারা বুক মাই শোতে টিকিট কাটবেন এবং আপনারা যেই হলে কাটছেন সেটা 27-28 তারিখে আপনারা ফিজিক্যাল টিকিটটা পেয়ে যাবেন। এরকমই একটা টিকিট উইচ উই হ্যাভ নেমড ইট দেশু 7 দেশু 7 গোল্ড টিকিট হোল্ডার, ওর সিগনেচার, ওর অটোগ্রাফ, আমার অটোগ্রাফ এবং 7:30 AM শো। আমার মনে হয় এটা বাংলা কেন, ভারতবর্ষে কোনো ইন্ডাস্ট্রিতে হয়নি। 7:30 AM আমার টিম পিএম লিখেছে, বাট এটা পিএম হবে না, এটা এএম হবে। আচ্ছা, AM 7:30 AM এইটাই আমাদের আজকে অ্যানাউন্সমেন্ট ছিল কি বাংলা ছবিতে এটা ইজ সেলিব্রেশন। আমি চাই এই ইভেন্টে সবাই সামিল হোক। এইটাই প্রমাণ করা কি বাংলা ছবি পারে, বাংলা ইন্ডাস্ট্রি পারে এবং বাংলা ছবির দর্শক যারা দেশুকে বানিয়েছে, যারা বাংলা ছবিকে আটকিয়ে রেখেছে এবং আগলে রেখেছে এবং সিনেমা হল ওনার্স, সিঙ্গেল স্ক্রিন বলো বা মাল্টিপ্লেক্স বলো, যার জন্য আজকে বাংলা ছবি এখনো লড়াই করতে পারছে। আমি স্যালুট জানাতে চাই সমস্ত সিঙ্গেল স্ক্রিন ওনার্সদেরকে, মাল্টিপ্লেক্স ওনার্সদেরকে, কে তারা চাইলে তাদের হল বিক্রি করে একটা মল খুলতে পারতো, তার থেকে বেশি টাকা পেতো, কিন্তু তারা এখনো সিঙ্গেল স্ক্রিনকে ধরে রেখেছে, আগলে রেখেছে। তো তাদেরকে সম্মান জানাই। আমি ইন্ডাস্ট্রিকে বলবো কে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। এবারে এটাই বলা ছিল কি এটা প্রথমবার হতে চলেছে, উই আর এটাই ভেরি তোমাদের এক্সাইটেড। সুযোগ, যেটা সবসময় আমরা বলে থাকি যে আমাদের ওই এরা চ্যালেঞ্জের সময়, পরাজয়ের সময় আমরা তো তোমাদেরকে প্রমিস করছি অবশ্যই যে এমন কিছুই নিয়ে আসবো আমরা যেটা দেখে তোমাদের টাক লেগে যেতে বাধ্য। এবং তার আগে এটাই ছিল সারপ্রাইজ তোমাদের জন্য, এবং যেটা ও বলল, এবং আমি সত্যি দেব এবং দেবের পুরো টিমকে কংগ্রাচুলেট করতে চাই ফর দিস আইডিয়া। অ্যাকচুয়ালি এরকম একটা আইডিয়া নিয়ে আসার জন্য যেটা কখনো কোথাও হয়নি, অ্যান্ড উই আর পার্ট অফ ইট। সো কাম লেটস সেলিব্রেট বাংলা ছবি, শুধু দেশও নয়, বাংলা ছবিকে সেলিব্রেট করি। বাংলা ছবি একটা অন্য একটা অধ্যায়ে আমরা সাক্ষী হই, একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট আমার মনে হয় বাংলা ছবির জন্য, যেটা আগে কোনোদিনও হয়নি বা আগামী কতদিন পর হবে সেটাও আমরা কেউ জানি না। তো আসুন, যদি দেখতে হয় 10 মাস আগে টিকিটটা বুক করুন। উই হ্যাভ লিমিটেড সিটস, লিমিটেড হলস, এটা ফার্স্ট ফেজ একটা ইভেন্ট, যেটা আগে আমার মনে হয় কি আগে কেউ করেনি। অ্যান্ড উইল মেক শিওর দ্যাট কে যারা যারা টিকিট কাটছেন আজকে বা কালকে যখন হলে যাবেন, ইউ উইল বি সারপ্রাইজ টু সি কে সামথিং ইজ ওয়েটিং ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। এটাই ছিল আজকে আমাদের অ্যানাউন্সমেন্ট। আর এই ইন্টারভিউর মধ্যে আমরা লাইভের মধ্যে অনেক কিছু এমন কিছু বলেছি, হয়তো অনেকের খারাপ লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি কারো খারাপ লেগে থাকে, কাউকে হার্ট করে না, যদি কেউ হার্ট হয়ে থাকে তো উই আর সরি। আর যদি কেউ কি বলবো কে ইফ ইউ ওয়ান্ট টু সি দেশু 7, আর হ্যাঁ একটা জিনিস, ইন কেস যদি উই কান্ট রিলিজ দ্য ফিল্ম, উই ওন্ট বি এবল টু, মানে যদি ছবিটা কেন এইসব কথা আবার কি নেগেটিভ কথা বলো না। বলো আরে টিকিট অ্যানাউন্সমেন্টের পর আবার এসব কথা কে বলে? দেশু 7 তো আসছেই, তো তোমাদের হাতে। তুমি ওর একটু আগে বলেই দিয়েছো বাংলা কি চায়, সেটাই সবাই চাইবে, ব্যাস। ওর কাছে যদি কিছু ধার করতে পারতাম তাহলে ওর কনফিডেন্সটাই আজকে নিয়ে যেতাম, আর কিছু না, কারণ ওর যা কনফিডেন্স আছে যা দেখতে পাচ্ছি। বাট এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল। অ্যাডভান্স বুকিং 19th of January থেকে শুরু হয়ে গেল। লিমিটেড সিটস, অনলি 2000 সিটস, 20 হলস। আসুন, একটা ঐতিহাসিক জিনিসের আমরা সবাই সাক্ষী হই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।